কয়েকটা ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। গ্রাম জেগে উঠল। আর তার কিছুক্ষণ পরেই গ্রামের ঘরে ঘরে চিৎকার আর কান্নার শব্দ শোনা যেতে লাগলো। ছোট থেকে শুরু করে বয়স্ক সকলের চিৎকার। কিশোরী স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। ওর মনে হলো ওর সামনে কেউ এসে দাঁড়িয়েছে। তার গলা থেকে বিকট একটা শব্দ ভেসে আসছে। আর ঠিক তখনই মশালের আলোয় অন্ধকারে একটা বীভৎস মূর্তি দেখে ওর বুকের রক্ত বরফ হয়ে গেল। এই গ্রামে থেকে আমার সাথে লড়াই করবি? এই গ্রামে বাইরের কেউ এলে আমি তাকে শেষ করে দেব। যে আমার পথের কাঁটা হবে আমি তার শরীর ছিন্ন ভিন্ন করে দেব। রক্তের বন্যা বইবে। ঝলসানো একটা মুখ। সেই ঝলসানো মুখের ওপর কোনো মতে লেগে আছে সাদা দুটো চোখ। ইছামতির তীর কেঁপে উঠল তার অট্ট হাসিতে। আমি আর কিশোরী সেদিন সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম। অফিসে এখন কয়েকদিনের ছুটি। সেই সূত্রেই দুজনে পরিমরি করে ছুটে যাওয়া। তার উপর আকাশ মেঘলা। গল্প শোনার একেবারে উপযুক্ত সময়। যাওয়ার পরেই চারি দরজা খুলে দিয়ে বলল, বাবা ভেতরে আছেন, তবে একটা ঘটনা নিয়ে খুব চিন্তিত আছেন। আমি ফুলুরির প্যাকেটটা ওর হাতে দিয়ে বললাম, কি কারণে বলো তো? সকালে একটা চিঠি এসে পৌঁছেছে, সেটাই নিয়ে। যান গিয়ে দেখুন। সন্ধ্যার পর বলেই চারিদিকে ধুনোর গন্ধটা তখনও ঘুরছে। আকাশ মেঘলা। ঝিরঝিরে বাতাস এসে গায়ে লাগছিল। বৈঠকখানায় ঢুকেই ঠাকুরমশাইকে প্রণাম করলাম দুজনে। কিশোরী পাসিং শো দিতেই উনি একটা ধরিয়ে বললেন, বসো। তার কিঞ্চিত পরেই চারি চার জলখাবার নিয়ে এলো। খেতে খেতে কিশোরী প্রথম বলল, খুব চিন্তায় আছেন শুনলাম, কি ব্যাপারে বলুন তো? হ্যাঁ, আর আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছিলেন। দাঁড়াও। বলেই চায়ের কাপটা শেষ করে উনি ঠক করে মেঝেতে রাখলেন। তারপর একটা চিঠি দিলেন আমাদের দিকে। পড়ে দেখো। লণ্ঠন জ্বলছে একটা সামনে। তার আলোয় আমরা দুজনে চিঠিটা পড়তে শুরু করলাম। তারপর বুঝলাম যে পাবনা জেলার কোনো গ্রামের এক দেওয়ান চিঠিটা লিখছেন। তার গ্রামে খুব খারাপ কিছু ঘটনা ঘটছে। কয়েকটা লোকের মৃত্যুও হয়েছে হঠাৎ আগুন লেগে। আর সবার বিশ্বাস এতে কোনো অশরীরীর হাত আছে। কারণ প্রত্যেকটা ঘটনা খুব অদ্ভুত। তা ঘটবার সাথে বাস্তবের মিল খুব কম। শেষে খুব অনুনয় করে লেখা, আপনি দয়া করে একটিবার আসুন। আমি জ্ঞাত হয়েছি আপনার পদার্পণে যে কোনো জটিল সমস্যার সমাধান হয়ে যায়, আর আপনি লোকের সাহায্যের জন্য সর্বদা ব্যতিব্যস্ত হয়ে থাকেন। আমি আপনার এই চিঠির সাথে খরচ পাঠিয়ে দিলাম। আমার পিয়নের কাছে আসার দিনক্ষণ জানিয়ে দেবেন, যাতে আপনার আসার সমস্ত রকম ব্যবস্থা আমি করতে পারি। আসলে কদিন থেকেই আমার শরীরটা একটু দুর্বল। তবে কি যাবেন নাকি না বলে দেবেন? কিশোরী প্রশ্নটা করতেই আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কিন্তু ঠাকুরমশাই, লোকগুলো যে আপনার অপেক্ষায় আছেন, বিশেষ করে দেওয়ান দয়াল রায়। যাওয়া আমার কেউ আটকাতে পারবে না, কিন্তু হ্যাঁ, সাথে কেউ থাকলে বড্ড ভালো হতো। বলতে বলতেই আমি আর কিশোরী প্রায় এক বাক্যে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিস ছুটি। ব্যাস, ঠাকুরমশাই আমাদের ফেরাতে পারলেন না। বাড়ি এসে গিন্নির কাছে কথাটা বলতেই গিন্নি চাপা অভিমান করে বললে, বাহ, আমাকে রেখে পালাবে তাহলে, তাই তো? আমি গিন্নির কাঁধে হাত রেখে বললাম, এবারটি আমায় যেতে দাও লক্ষ্মীটি। ঠাকুরমশাইয়ের মুখে এতদিন কেবল গল্প শুনেছি, আর এবার সাক্ষাৎ একেবারে তার সাথেই সেই সব ঘটনার সাক্ষী হব। আমায় যেতে দাও।
কথা দিচ্ছি ফিরে এসেই তোমাকে নিয়ে তোমার তোমার স্বপ্নের জায়গা কাশী থেকে ঘুরিয়ে আনবো। অফিস তো এমনিতেই ছুটি আছে। কাশী নিয়ে যাব শুনেই আমার গিন্নি রাজি হয়ে গেল। আবার একটু উৎসাহিত হয়েই আমার ব্যাগপত্র বেঁধে দিয়ে বললে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ফিরে এসে আমাকে ওখানকার সব গল্প বলবে। এই সময় না হয় তুমি বক্তা হবে আর আমি শ্রোতা। ফাল্গুন মাস, কলকাতার দিকে শীত তেমন না থাকলেও গ্রামগঞ্জ আর নদীর পার্শ্ববর্তী এলাকায় যে শীত থাকবে সেটা জানা। কাজেই ভারী পোশাকপত্র নিতে হলো। কিশোরী আর আমি সময়ের আগেই ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম। ঠাকুরমশাই দুজনকে দেখে হেসে বললেন, তোমরা তো দেখছি ভূত দেখার জন্য বিশেষ আগ্রহী। হ্যাঁ, এতটা দূর পথ পাড়ি দেওয়ার পর একদিন এসে পড়লাম ইছামতি নদীর তীরে। এর আগে কত গল্প শুনেছি এই নদীর, আজ একেবারে চোখের সামনেই। ঠাকুরমশাই, একটু নেমে গেলে হয় না? আমার ইচ্ছে করছে নদীর জলে একটু হাত মুখ ধোয়ার। আমি বলতে কিশোরীও বলল। অবশেষে দুজনে যখন নদীর জলে নামছি তখন ঠাকুরমশাইও আমাদের পাশে এসে দাঁড়ালেন। বিকেলের শেষ মুহূর্তে তখন সূর্যের লাল রংটা এসে পড়েছে নদীর জলে। কুয়াশার আস্তরণ এখন থেকেই ঘন হতে শুরু করেছে। একদিকে চলে যাওয়া লম্বা বাঁশ গাছের জঙ্গলের ধারে দাঁড়িয়ে আমাদের গরুর গাড়ি। আমরা তিনজনই গরুর গাড়ির সামনে আসতেই গাড়োয়ান ভীত কণ্ঠে বলল, সাহেবের গাড়ি মনে হইতেছে। আবার যে সাহেবের দেখলেই কথা শুকায়। সাহেবের গাড়ি? তুমি কিভাবে শুনলে? গাড়োয়ান কান খাড়া করে বলল, শুনেন, ঘোড়ার টমটমের শব্দ পাইবেন। নীলকুঠির সাহেবের টমটম। কলমিপুর বড় সাহেবের যে বড্ড রাগ। সত্যিই তাই। আমি আর কিশোরীও একটু ভয় পেলাম। ঠাকুরমশাই কিন্তু তেমনি সোজার সামনে দাঁড়িয়ে আছেন। একটু পর একটা টমটম ঠিক আমাদের সামনে এসেই দাঁড়িয়ে গেল। আমি প্রহর গুনছি, সময় যেন আটকে গিয়েছে কোথায়। টমটম থেকে সাহেব মুখ বাড়িয়ে দেখল। তোমরা কাহারা? এই অঞ্চলের তো লাগিতেছ না। আমরাও তার মুখটা দেখলাম। একেবারে ধবধবে ফর্সা, কালো কোট গায়ে, মাথায় একখানা হ্যাট। আমাদের দেখে টমটম থেকে একজন লোক নেমে বলল, সাহেবের প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন তোমরা? এইবার সাহেব নেমে এলেন। তার বুটের শব্দ বাদে তখন আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। কোথায় গেল আমাদের সব সাহস, এত কথাবার্তা, এত ইংরেজি শিক্ষা? সাহেব ঠাকুরমশাইয়ের সামনে দাঁড়িয়ে বললেন, আপনাকে দেখে তো আমার কি বলে ওই তান্ত্রিক ওঝা লাগছে, ওঝা। আমি তারানাথ তান্ত্রিক, কলকাতা থেকে এসেছি। এই এলাকার দেওয়ানজি আমায় আসার জন্য চিঠি লিখেছেন। তা আপনি কি সেই চিঠিটা দেখবেন নাকি? আমি কি দেখিতে চাহিয়াছি? আর আপনারা আমাকে দেখিয়া এমন ভয় পাইয়াছেন কেন? আমি বাঘ আছি না ভাল্লুক আছি? আমরা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। সাহেব হাত জোর করে নমস্কার জানিয়ে বললে, নমস্কার ঠাকুর মশাই। আমি আপনার কথা দেওয়ানজির কাছে শুনিয়েছি। আপনাকে উনি বিশ্বাস করিয়া চিঠি দিয়াছেন। আপনি যান, উনি আপনার জন্য অপেক্ষা করিতেছেন। টমটম চলে গেল। আমরাও এগিয়ে গেলাম দেওয়ান বাড়ির দিকে। গাড়িতে উঠেই ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের দেখতে ঠিক পাথরের মূর্তির মতোই লাগছিল। তবে আমি কিন্তু ভাবছিলাম সাহেব কোনো ভুলভাল কাজ করলে আপনি তাকে মন্ত্র পড়ে ভূত করে দেবেন। ঠাকুরমশাই আর কিশোরী একসাথে হেসে ফেলল। আমরা যত এগিয়ে যেতে লাগলাম ততই মনে হতে লাগলো যেন কোনো রহস্যপুরীর ভেতরে ঢুকছি। দেখাই যাক কি কি অভিজ্ঞতা এবার আমরা অভিজ্ঞ হই। মধুবালা মা, এ ভাই, দেখে যা কে এসেছে, দেখে যা।
বাড়ির ভেতরে ঢুকতে দেওয়ান দয়াল রায় একেবারে ব্যস্ত হয়ে পড়লেন আমাদের আপ্যায়ন করার জন্য। সাথে তাদের বাড়ির কাজের মেয়ে মালতী আর কাজের লোক ভানু এসে আমাদের ব্যাগপত্র নিয়ে যেতে লাগলো। বাড়ির লোক বলতে দেওয়ান দয়াল রায় আর তার স্ত্রী মধুবালা, মা অরুণা দেবী আর ভাই অলোক, আর বাকি সব কাজের লোক। রোজ কত লোকের রান্না হয়, কত লোক খাওয়ানো হয় তার কোনো হিসেব নেই। সবাই ঠাকুরমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল, তারপর আমাদের সাথে পরিচিত হলো। আমাদের দেওয়া হলো দক্ষিণের একটা ঘর। হাত মুখ ধুয়ে এসে ভালো করে আবার গরম পোশাক পরলাম। আমরা দুজনে একটা ঘর নিয়েছি আর ঠাকুরমশাই তার পাশের ঘরে। খাওয়ার ডাক আসতেই যেতে হলো। দোতলা বাড়ির নিচতলায় যেদিকে আমরা আছি তার কয়েকটা ঘর পরেই রান্নাঘর। ঠাকুরমশাই আমাদের আগে গিয়েছেন। কিশোরী তখন ঘরে এসে পোশাক পরছে। আমি বাইরে বেরিয়ে দেখি ঠাকুরমশাই সামনের বারান্দা দিয়ে চলে যাচ্ছে, আর ঠিক তখনই ওর পেছনে একটা ছায়ামূর্তি আমি লক্ষ্য করলাম। মনে হলো যেন পাশের ঘর থেকে কেউ বেরিয়েছে, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না। তৎক্ষণাৎ ঠাকুরমশাই আড়াল হতেই সেই ছায়াটাও অদৃশ্য হলো। কোথায় গেল সেই ছায়া? কথাটা বলতেই আমার কাঁধে একটা হাত পড়ল। চমকে উঠলাম। কে কে? আরে আমি, চলো খেতে যাবে তো। কিশোরী আমার সামনে এলো, যেতে যেতে বলল, এমন ভয় কেন পেলে? তোমার কি সেই ভূতের ভয় ঢুকে গিয়েছে? আরে ঠাকুর মশাই তো আছেন। ঠিক যেখানে ছায়াটা দেখতে পেয়েছিলাম ওখান দিয়ে যাওয়ার সময় একটা আলগা বাতাস গায়ে লাগলো, যেন মনে হচ্ছিল কেউ দাঁড়িয়েছিল পাশেই। যাক, এই অনুভূতির কথা কাউকে বললাম না, হতে পারে আমার মনের ভুল। কিশোরী কিন্তু খাওয়ার পর মুহূর্তেই গাঢ় ঘুমে আচ্ছন্ন হলো। ঘরের লণ্ঠন তখন টিম টিম করে জ্বলছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে বাড়ির কথা ভাবছিলাম। হঠাৎ ওর চাপা নাক ডাকার শব্দ পেতেই দেখলাম ও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বারান্দার বাইরে মনে হলো কেউ ফিসফিস করে গল্প করছে, সাথে একটু চাপা হাসি। কেউ আছে নাকি দেখার জন্য আমি ঘরের দরজা খুব আলগোছে খুললাম। তারপর বাইরে চোখ রাখলাম। বাইরে তখন খুব কম আলো জ্বলছে। ঘন কুয়াশার মধ্যে সেই আলো বেশি দূর অব্দি যাচ্ছে না। তাকিয়ে দেখি বারান্দার একদিকে দুটো তিনটে কেমন গোছের মানুষ ফিসফিস করে গল্প করছে। এরা কি বাড়ির কেউ? প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আচমকাই চোখের পলক পড়তেই দেখি সামনে আর কেউ নেই। একটা মাংস পোড়া গন্ধ আমার নাকে আসছিল, নাক মুখ ছিটকে গেল। তুমি জেগে? আচমকা কথাটা শুনি আমি চমকে গেলাম। ঘুরে দাঁড়িয়ে দেখি ঠাকুর মশাই। উনি চারদিকে তাকিয়ে বললেন, এখানে তুমি? আমার মনে হলো কেউ এখানে ছিল ঠাকুরমশাই। ঠাকুরমশাই দুই পা সামনে এগিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, হ্যাঁ ছিল। বাতাসে সেই বোঁটকা গন্ধ এখনো ভাসছে। তবে তবে আমার অনুমান কি ঠিক ঠাকুরমশাই? উনি আমার দিকে ঘুরে তাকালেন। আমি গ্রামে বেরোবো, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, এত রাতে ভালোই লাগবে, কিন্তু কিশোরীকে একা রেখে যাব? আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। কুয়াশার মাঝে হঠাৎ করেই গ্রামের শেষ প্রান্ত থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। অজস্র ঝিঁঝি ডাকছে গাছের ডালপালা থেকে। হঠাৎ মনে হলো আমাদের পেছনে কেউ হেঁটে আসছে। ঠাকুরমশাইও তাই অনুভব করলেন, তাই উনি ঘুরে দাঁড়ালেন। আমিও পিছনে তাকিয়ে দেখি কি যেন দুটো নিচের দিক থেকে জ্বলজ্বল করছে। আমি কিছুটা এগিয়ে গিয়ে হেসে ফেললাম। ঠাকুরমশাই, কুকুর, তাই ওর চোখ দুটো জ্বলছিল। কুকুরটা ঝোপ জঙ্গল ভেঙে ছুটে চলে গেল। এগোতে যাব অমনি একটা চিৎকার ভেসে এলো গ্রামের এক পাশ থেকে। সজোরে সেই চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে মিশে যেতে লাগলো শূন্যে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, চিৎকারটা শুনলেন? ঠাকুরমশাইও কান খাড়া করেছিলেন। উনি বিড়বিড় করে বললেন, আমাদের দ্রুত ওই জায়গায় পৌঁছতে হবে। ততক্ষণে কিন্তু সারা গ্রাম জেগে গিয়েছে।
প্রত্যেকটা বাড়ি থেকে শব্দ আসছিল, আলো জ্বলে উঠছিল নিভে থাকা লণ্ঠনের। গ্রামের একদিকে নটবর সামন্তের বাড়ি। দয়ালবাবুও ততক্ষণে আমাদের সাথে পৌঁছে গিয়েছেন। উনি নিয়ে গেলেন নটবর বাবুর বাড়িতে। যেতে যেতে বললেন, ইনি ছোট সাহেবের বড় ভালোবাসার লোক। আমারও আমার রাত বিরেতে বাইরে যাওয়ার সঙ্গী। যখন যেখানে দরকার হয় এনার সাথে যাই। ও হো 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 হো, কিছু যাতে না হয় নটবর বাবুর, কিছু যেন না হয় নটবর বাবুর, কিচ্ছু যেন না হয় নটবর বাবুর। তাহলে বড় একা লাগবে কি না? না 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 না, কিছু যেন না হয়। বলতে বলতে নটবর বাবুর বড় একতলা বাড়িতে গিয়ে পৌঁছলাম। বারান্দার পর প্রথম ঘরটার ভেতরেই জটলা। মেয়েদের কান্নার শব্দ ভেসে আসছে। একটা কান্না বেশি উচ্চ স্বরে। একটু একটু আগেই তো বললেন কাক ভরে ডেকে দিও। কে জানতো এইভাবে চলে যাবেন। এটাই হয়তো তাঁর স্ত্রীর। ভেতরে ঢুকে মৃতদেহ দেখে শরীরটা অবশ হয়ে গেল আমার। আগুনে ঝলসে যাওয়া একটা বিকট শরীর, সারা শরীর কালো হয়ে গিয়েছে। একটা মাংস পোড়া বিশ্রী গন্ধ নাকে আসছে, ঠিক যেই গন্ধটা আমি তখন পাচ্ছিলাম দয়ালবাবুর ঘরে। কালো হয়ে পুড়ে যাওয়া শরীর থেকে তখনও ধোঁয়া উঠছে অল্প অল্প। চোখ দুটো কেবল বিশ্রীভাবে তাকিয়ে আছে শূন্যের দিকে। ঘরটা পুড়ে যায়নি, কেবল মেঝেতে একটু আগুনের চিহ্ন। একপাশে পড়ে আছে কেরোসিনের ডিব্বা আর দেশলাই বাক্স। বেরিয়ে আসতেই আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, ঠাকুরমশাই, আমি তখন এমনই একটা গন্ধ তো পেয়েছিলাম দয়ালবাবুর বাড়িতে। এমনই গা গোলানো গন্ধ, আগুনে পুড়ে যাওয়ার গন্ধ। আমিও তাই পেয়েছি বলেই ঠাকুরমশাই আমার দিকে তাকালেন। বুঝলে তো, এর মধ্যে অন্য কোনো কারণ আছে। অশরীরীদের হাত আছে। নিজে কিন্তু লোকটা মরেনি। কি তাই এইভাবে? ঠিক তখনই আমাদের পেছনে এসে দাঁড়ালেন দয়ালবাবু। জানেন তো ঠাকুরমশাই, এমন করে হঠাৎ হঠাৎ আগুনে পুড়ে মরছে লোকজন। কেন মরছে তার কোনো কুল কিনারা নেই। আমার কেন যেন মনে হচ্ছে সব কিছুর উপরই অলৌকিক কিছুর হাত আছে। আপনাকে তাই আমি পত্র দিয়েছিলাম আর কি। সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। অত রাতে স্নান করে ঘরে ঢুকেই দেখি কিশোরী বসে আছে। আমাকে দেখেই বলল, কোথায় ছিলে তোমরা? কত খুঁজলাম। গ্রামে একটা অদ্ভুত মৃত্যু হয়েছে। কি? হ্যাঁ। জানো তো, আমারও একটা অদ্ভুত গন্ধে ঘুমটা ভেঙে গেল। কেমন একটা আগুনে পোড়া মাংসের মতো গন্ধ। সকালে উঠে কথা হবে। এখন আমার ঘুম পাচ্ছে কিশোরী। কিন্তু ঘুম আর হলো না। সারা রাত চোখ বন্ধ করলেই বিশ্রী সেই দৃশ্য চোখের সামনে ভাসতে লাগলো। একটা আগুনে পুড়ে যাওয়া কালো শরীর, চোখ দুটো তাকিয়ে শূন্যের দিকে, সাথে সেই বিশ্রী একটা গন্ধ। তারপরেই কে যেন আমার হাতটা ধরছে। তাকিয়ে দেখছি কালো পুড়ে যাওয়া একটা শরীর, তখনও বেশ গরম। ধোঁয়া উঠছে সেই হাত থেকে। অনেক ভোরের দিকে ঘুমটা ধরল। ক্লান্তিতে দুই চোখ মুদে এলো। সকালে উঠেই দেখি কুয়াশা নেই, রোদ্দুর উঠেছে বেশ মিষ্টি ভাবে। কিশোরী বাইরে থেকে ভেতরে এসে বলল, ঠাকুরমশাই ডাকছেন তোমায়। আমি হাত মুখ ধুয়ে সকালের খাবার খাওয়ার পর তার সাথে সাক্ষাৎ করলাম। দেখলাম উনি জানালার পাশে বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছেন। আমাকে দেখেই উঠে দাঁড়ালেন। চলো, তিনজনে বেরোনো যাক। আমি জানি এই বেরোনো মানে অনুসন্ধান করা। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইছামতি নদীর দিকে। ওখানে তখন খেজুর রস গাছ থেকে নামানো হচ্ছিল। আমরাও খেয়ে নিলাম কিছুটা। নৌকায় চেপে একটু ঘুরে আসি। ঘাটে নৌকোর দিকে তাকিয়ে ঠাকুরমশাই কথাটা বললেন। আমরাও বেশ আনন্দিত হয়ে বললাম, হ্যাঁ, তাই হোক। মাঝি একটা গান ধরেছে।
আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গানটা শুনতে শুনতে দেখছিলাম নদী তীরের বাড়িগুলো, জেলেদের মাছ ধরা, গ্রামের মেয়েদের শালুক তোলা। তারপর চোখে পড়ে কেবল নীল গাছ, বিঘের পর বিঘে জমি, কেবল নীল গাছ। ঠাকুরমশাই মাঝির দিকে তাকিয়ে বললেন, আজকাল কি এদিকের চাষিরা আবাদ সব ভুলে গিয়েছে? সবই তো দেখছি নীল চাষ। ইংরেজ বাবু গো কথার নরসর কেউ করবার পারি না ঠাকুর মশাই। আজকাল আর গেরাম লাগে না, ধানের গাছের আগায় বাতাসের দোলা দেখি না, সরিষা ফুলের গন্ধ পাই না, খালি নীল আর নীল, নীল আর নীল। ইংরেজরা জোর করে করাচ্ছে, কিন্তু দেওয়ান দয়ালবাবু যে বললেন চাষিরা নিজেরাই করছে। ঠাকুরমশাই কথাটা বলতেই মাঝি জিভ কেটে বলল, কি বলতে আগে ঠাকুর মশাই, আগে কেউ ইচ্ছা ছিল না নীল চাষ করার, কিন্তু আজকাল লোকজন ইচ্ছা ঠিকা করে, সবাই নিজের ইচ্ছাতেই করছে। আমি অন্যদিকে ডাঙার দিকে তাকিয়ে বললাম, ওই তো ওই দিকটায় দেখি পুরোটাই নীল চাষ। আগে ওই গ্রামের সকল মানুষ আগুনে পুইরা মরছে, তাগো বেবাক জমির মালিক তো ইংরেজ বাবু, কাজেই নীল ছাড়া আর কি হইব। কিশোরী বিস্মিত হয়ে বলল, কারোর কোনো বংশধর নেই? মাঝি উদাস কণ্ঠে সেদিকে তাকিয়ে বলল, নাই নাই, সব লোক মরল, যে কয়জন বাইসা ছিল ওই গ্রাম অশুভ বইলা সইলা গেল। এরপর সব দিক শান্ত, বৈঠায় জলের কেটে যাওয়ার শব্দ বাদে আর কিছুই নেই। কখনো নদীর জলে ঝুপ করে পানকৌড়ির ডুব দেখা যাচ্ছে। হঠাৎ কিশোরী দেখতে পায় নদীর মাঝে যে ছোট্ট দ্বীপ মতো জায়গা, তার মাঝে জঙ্গলের মধ্যে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার নাকি সাদা আঁচল বাতাসে ভাসছিল, মুখ দিয়ে কেমন গুনগুন করে গান গাইছিল। হঠাৎ কিছুই আর না পেয়ে কিশোরী চিৎকার করে বলল, মেয়েটা মেয়েটা কোথায় গেল? মাঝি চারদিকে তাকিয়ে বিড়বিড় করে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলো। ঠাকুরমশাই অবাক হয়ে চারিদিকে দেখে মাঝির উদ্দেশ্যে বললেন, কি হলো? মেয়েটিকে তুমি চেনো? ঠাকুর মশাই, ওই এক ডাইনিকে ওই দ্বীপের মধ্যে থাকা বট গাছে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। শোনা যায় ওই দ্বীপে সেই ডাইনিকে দেখা যায় মাঝে মাঝেই। ঠিক আছে, আমিও তার অপেক্ষা করব, দেখি কবে সে আমায় দেখা দেয়। বুঝলে, বেশ নধর দেখে দুইটা শুকর আনবা অভয়। দয়ালবাবুর বাড়ি ঢুকতে ঢুকতে কথাটা আমাদের কানে এলো। দয়ালবাবু কাউকে একটা উদ্দেশ্য করে বলছেন কথাটা। কাছে এগিয়ে গিয়ে দেখি একজন বেশ গোলগাল চেহারার লোক বসে আছেন তার বারান্দার মেঝেতে। দয়ালবাবু পান চিবোতে চিবোতে বললেন, সাহেবদের আমার মদের সাথে ভালো শুকরের মাংস না হলেই নয় আর কি। লোকটা চলে যেতেই ঠাকুরমশাই বললেন, সাহেব খাবেন বুঝি? আমাদের বসার জন্য কেদারাগুলো দিতে দিতে উনি বললেন, আগে তবে বড়বাবুরা আসবেন এই কুঠিতে কাজ দেখার জন্য, আর তাদের পার্টি হুল্লোড় হয় নদীর পাড়ে নির্জনেই, তাদেরই জন্য এই সব আয়োজন ওখানে করতে হবে আর কি।
ঠাকুরমশাই রাগ করবেন না, বাড়িতে কিছুই ওঠে না। ওরে বাপরে বাপরে বাপ, কিচ্ছু না কিচ্ছু না। আমি তো সব চোখেও দেখি না। ঠাকুরমশাই কিছু একটা ভেবে বললেন, আচ্ছা, ওই যে গ্রামটা আগুন লেগে ছারখার হয়ে গিয়েছিল, তার জমি জমা এখন কার দখলে? আমার মানে ওই ইংরেজ বাবুদের। আমি দেখভাল করি তাদেরই নির্দেশে আর কি। কেন বলুন তো? না, এমনি। আচ্ছা, এক রাতে গোটা গ্রাম এইভাবে শেষ হলো, কেউ দেখলো না, সাহায্যের হাতও বাড়ালো না? দয়ালবাবু একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি আর করার ছিল, অনেক রাতে আগুন লেগেছিল, সবাই তখন ঘুমে, একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন, বুঝলেন কি না। কেউ টের পাবে তার আগেই হয়তো শেষ হয়ে গিয়েছিল লোকগুলো। খুব খুব কষ্ট করে মরেছিল। হ্যাঁ, বোঝাই যায় কত আপনজন ছিল আমার ওই গ্রামে, সবাই সবাই শেষ হয়ে গেল। দুপুরে খেতে গিয়ে দেখি বিপুল আয়োজন করেছেন দয়ালবাবুর স্ত্রী। 3 রকম মাছ ছিল, ভাজাভুজি, চচ্চড়ি, শাপলা ডাঁটা, সাথে অম্বল, 2 রকম ডাল, শেষ পাতে সন্দেশ, পান্তুয়া, দই। অনুমতে কিছুটা খাওয়ার পর আর খাওয়ার জন্যই। তবে গিন্নিমা অরুণা দেবী মধুবালা দেবীকে দিয়ে দেখে দেখে পরিবেশন করাচ্ছেন, যাতে কোনো রকম ত্রুটি না থাকে আপ্যায়নে। আর মধুবালা দেবীও বেশ অতিথিপরায়ণ লোক। শুধু কি আমাদের, আরও কত কাঙাল ভোজন হলো এই বাড়ির দাওয়ায়। গিন্নিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশন করালেন তাদের। ঠাকুরমশাই স্মিত হেসে বললেন, বড় ভালো মানুষ আপনি গিন্নিমা, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, রাধা মাধব আমাদের সুযোগ দিয়েছেন সেবা করার জন্য, সেটা না করলে হয়? কত লোক না খেয়ে থাকে খাদ্যের অভাবে, আর আমাদের ঘরে কত মজুদ থাকে খাদ্য। সন্ধ্যা হতেই দেখি ঠাকুরমশাই গৃহে নেই। আমাদের না বলেই কোথাও একটা বেরিয়েছেন। আমি আর কিশোরী রাস্তায় নেমে এদিক সেদিক একটু ঘুরছি। চলে যা। বড্ড ফ্যাকাশে একটা কাঁপা কাঁপা কণ্ঠ শুনে আমাদের দুজনেরই শরীর যেন অবশ হয়ে গেল। ফের অন্ধকার থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভালো চাস তো এখান থেকে চলে যা, না হলে নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবি। জেনে শুনে কখনো কি কেউ মৃত্যুর তাণ্ডবে এসে হাজির হয়? কে? তারপর এমন অদ্ভুত কাউকে দেখলাম যে বলার মতো না। দেখলাম একজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছেন, তার পরনে একটা সাদা থান, মাথার সাদা চুলগুলো অন্ধকারে বড্ড স্পষ্ট, পুড়ে যাওয়া শরীর কালচে একেবারে, শুধু 2টো চোখ দেখা যাচ্ছে ফ্যাকাশে রঙের, চোয়ালে একটাও দাঁত নেই। আমরা 2 পা পিছিয়ে গেলাম। কে কে? ভালো চাস তো চলে যা এখান থেকে, না হলে কিন্তু আর কখনো বাড়ি ফিরতে পারবি না। মুহূর্তেই সে যেন মিলিয়ে গেল বাতাসে। তারপর সবকিছু শান্ত, কেবল বাতাসে কিছুক্ষণ পোড়া গন্ধ তখনও ছিল। আমরা দুজনে কাঁপছি। ঠিক তখনই মনে হলো রাতের অন্ধকার ভেদ করে কিছু একটা ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে। আমরা হতভম্ব হয়ে তাকিয়ে দেখলাম অন্ধকার ভেদ করে কতগুলো মানুষ আসছে এদিকেই। আমি রাস্তার ধারে কলা গাছগুলোর পেছনে গিয়ে লুকিয়ে গেলাম। দুজনের হাতটা ধরে দাঁড়িয়ে দেখছি সামনের দিকে। সেই পোড়া পোড়া বিশ্রী গন্ধটা আবার বাতাসে উগ্র হয়ে উঠছে, আমাদের মস্তিষ্কে গিয়ে বিরক্তিকর একটা অবস্থার সৃষ্টি করছে। আর তখনই খেয়াল হলো সামনে দিয়ে অদ্ভুত সব মানুষ যাচ্ছে, যাদের গায়ে সাদা ঢিলে ঢালা পোশাক, শরীর পুড়ে যাওয়া, আর মুখ দিয়ে কেমন একটা গড় গড় শব্দ। যতক্ষণ ধরে ওরা যাচ্ছিল ততক্ষণ যেন আমাদের হৃৎপিণ্ড থেমেছিল। ওরা চলে যেতেই আমি আর কিশোরী সোজা বাড়ির দিকে রওনা দিলাম।
ফিরে এসেই শরীরটা এমন লাগছিল যে ঘুমিয়ে পড়লাম। বিভূতি, আরে কি হে ও বিভূতি? ঠাকুরমশাই ডাকছিলেন মনে হয়। আমার ঘুমটা ভেঙে গেল, তবে ওঠার শক্তি মনে হয় ছিল না। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। ঠাকুরমশাই ঝুঁকে এলেন আমার মুখের ওপরে। শরীর খারাপ কেন তোমার? জ্বর মনে হচ্ছে হঠাৎ। ঠাকুরমশাই, বড্ড বাজে একটা দৃশ্য দেখার পর। কথা বলতে বলতে আমি উঠে বসলাম। তারপর চারিদিকে তাকিয়ে বললাম, কিশোরী কোথায়? এখানেই তো ছিল। ঘরে টিমটিম করে লণ্ঠন জ্বলছে। বাইরে যে প্রচুর কুয়াশা সেটা খোলা দরজার বাইরে তাকালেই বোঝা যাচ্ছে। ঠাকুরমশাই চিন্তিত মুখে তাকিয়েছিলেন। আমিও তাকে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। ঠিক এমন সময় দরজার বাইরে কাউকে ছুটে আসতে শোনা গেল। কেউ যেন এদিকেই আসছে ছুটে। তারপর দরজার উপর কে যেন হুমড়ি খেয়ে পড়ল। লণ্ঠন নিয়ে সেদিকে ছুটে গিয়ে দেখি দয়ালবাবু দাঁড়িয়ে। তার শরীর একেবারে ভিজে গিয়েছে। দরজার পাশে বসেই আগে তিনি দম নিতে লাগলেন। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুব ভয় পেয়েছেন। কিন্তু কি হয়েছে আপনার? খুব ভয়ানক কিছু দেখেছেন নাকি? একটু সোজা হয়ে দাঁড়ালেন দয়ালবাবু। তারপর ঠাকুরমশাইয়ের হাতটা ধরলেন। আপনি চলুন চলুন আগে। কোথায় নিয়ে যাবেন সেটার কিছুই বললেন না উনি। কেবল ঠাকুরমশাইয়ের হাতটা ধরে অন্ধকার আর কুয়াশা ঘেরা পথ দিয়ে ছুটে যেতে লাগলেন। আর আমিও তাদের সাথে যেতে লাগলাম। তখনও কিশোরী কোথায় আমি জানি না। নদীর তীরের দিকে আনলেন উনি। দূর থেকেই দেখা যাচ্ছিল ওখানে হ্যাজাকের আলো জ্বলছে। চারিদিকে বেশ কয়েকটা তঁবু টাঙানো, মাঝখানে আগুনও জ্বালানো হয়েছে। তবে আনন্দ উল্লাস কিছুই নেই। আরেকটু এগিয়ে গিয়ে বুঝলাম ওখানে সবাই মিলে কি একটা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ইংরেজরা ইংরেজিতে অনর্গল কিছু বলে যাচ্ছিল। সেই সাথে যারা ভারতীয় ছিল তারাও গভীর দুঃখের সাথে কিছু যেন বলছে। আরেকটু এগিয়ে গিয়ে দেখি একটা ভয়ানক দৃশ্য। ঘাসের উপর পড়ে আছে একজন। মুখ শরীর সব পুড়ে যাওয়া বলেই তাকে চিনতে পারলাম না, তবে পোশাক দেখে বোঝা যাচ্ছিল সে একজন ইংরেজ। দয়ালবাবু ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললেন, উনি বড় সাহেব এখানে কুঠিতে কাজ দেখতে এসেছিলেন। ওনার জন্যই আজ এত কিছু আয়োজন। কিন্তু এই আগুনে হঠাৎ উনি ঝলসে গেলেন। হ্যাঁ, সব কিছু কিভাবে হলো হঠাৎ করে কেউই বুঝতে পারছি না আর কি। ঠাকুরমশাই খুব নিখুঁত করে দেখতে লাগলেন সবটা। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, কিভাবে হলো? দয়ালবাবু বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন তখনও জ্বলতে থাকা আগুনের দিকে। সবাই মিলে তখন ভেতরে আছি। বাইরে আগুনের ধারে বসে থাকার পর ভেতরে খেতে যাব। এমন সময় ওনার ইচ্ছে হলো আগুনের ধারে আরেকটু বসবেন, বড্ড শীত বলে। আর ঠিক তখনই ওনার চিৎকার আমাদের কানে গেল, ওরা আমায় ধরে ফেললো, ওরা আমায় মেরে ফেলবে, বাঁচাও! সবাই একেবারে বাইরে ছুটে এসে দেখি সত্যি যেন কয়েকজন মিলে তাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। ওরা কারা আমরা জানি না। কেবল কেবল মনে হতে লাগলো অনেকগুলো অস্পষ্ট অবয়ব তাকে টেনে নিয়ে চলেছে আগুনের দিকে। আর উনি বাঁচার জন্য কি ছটফট করছেন। হ্যাঁ, আমরা দৌড়ে ছুটে আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। কিছুতে এগিয়ে যেতে পারলাম না। কোনো এক শক্তি যেন আমাদের পা একেবারে টেনে ধরেছে। চোখের সামনে দেখলাম আগুনের মধ্যে একেবারে ঝলসে যেতে লাগলেন বড়বাবু। তার চিৎকার তো কোনো আকাশ বাতাস একেবারে ধ্বনিত করে ফেলছে। আমাকে ছেড়ে দাও। সবকিছু শেষ। সেদিনের সাহেব লোকটি এবার এগিয়ে এলেন। ঠাকুর মশাই, আপনি কি কিছু করিতে পারিবেন না? কি হইতেছে এসব? আমি ভূত প্রেত বিশ্বাস করিয়া থাকি না, কিন্তু এইসব ঘটনা দেখিয়া বড় ভয় লাগিতেছে। ঠাকুরমশাই কিছুটা উদাস হয়ে গেলেন। মৃতদেহ সৎকার করতে দিয়ে উনি বেরিয়ে এলেন। চলো বিভূতি, যাওয়া যাক। আমরা নদীর বাঁশের সাঁকো দিয়ে ওই পারে চলে গেলাম। তখন মাঝরাত। ওই পারে নিস্তব্ধ চরাচর। কুয়াশার আড়ালে কখনো ডেকে উঠছে শেয়াল,
কতগুলো ঝিঁঝি থেকে থেকে ডেকে উঠছে। বাঁশের জঙ্গলে জোনাকি মিটমিট করে জ্বলছে। হঠাৎ পড়ে গেলাম। কি হলো বিভূতি? ঠাকুরমশাই কথা বলতে বলতে এগিয়ে এলেন, তারপর নিচের দিকে তাকিয়ে থমকে গেলেন। আমার হাতটা ধরে টেনে নিয়ে এলেন সামনের দিকে। দেখো ওটা কি? দেখলাম 2, 3, 4টে কঙ্কাল একসাথে পড়ে আছে। ওই জায়গাটা একটু আঁধার ছিল বলেই দেখতে পাইনি। আমার গলা শুকিয়ে গেল। ছি ঠাকুরমশাই, এমন একটা ফাঁকা জায়গায় মৃতদেহকে রেখে যায়, কিন্তু একসাথে এতগুলো। এই সেই গ্রাম যেটা আগুনে পুড়ে ঝলসে গেছিল। কি? একেবারে পিলে চমকে উঠলো আমার। তারপর শুকনো গলায় বললাম, এখানে এখানে কেন? তুমি এত ভীতু জানলে তোমাকে নিয়েই আসতাম না বিভূতি। তুমি তো জানো যে তোমার ঠাকুরমশাই কত ভুলভাল কাজ করেন। তার অভিজ্ঞতাগুলো তো শুনেছো এতদিন। ভয় নেই ঠাকুরমশাই, আমি ভয় পাচ্ছি না। আমি প্রথমে একটু হকচকিয়ে গেছিলাম আর কি। এমন সময় একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেলাম আমরা। ঠাকুরমশাই আমার হাতটা ধরে বললেন, থেমে যাও। আমি আটকে গেলাম। তারপর চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম কোন দিক থেকে হাসির শব্দ আসছে। হঠাৎ একটা বিড়াল ডাকার শব্দ। আমাদের পায়ের কাছে একটা সাদা বিড়াল বসে আছে। আমাদের বার দুয়েক দেখি আবার ম্যাও ম্যাও করে হারিয়ে গেল। হঠাৎ করে ভয় ধরিয়ে দিয়েছিল। কয়েকটা বাদুড় আমাদের মাথার ওপর দিয়ে চলে গেল। আর একটু এগোনোর পর চোখে পড়লো কতগুলো আধপোড়া বাড়ি, খড়ের গাদা, ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল, শুকিয়ে যাওয়া গাছপালা, কতগুলো ছাগল, ভেড়া, বিড়াল আর কুকুরের কঙ্কাল। আর একটু এগিয়ে গিয়েই কাউকে একটা বসে থাকতে দেখলাম মাটির দাওয়ার সামনে। সে আকাশের দিকে উদাস চোখে তাকিয়ে আছে। চারদিক থেকে আসা ঝিঁঝি ডাকার শব্দ যেন তার ধ্যান ভাঙতে পারছে না। ঠাকুরমশাই, এটা মানুষ না অশরীরী ঠাকুরমশাই? আমার কথা শুনে মৃদু হাসলেন ঠাকুরমশাই। সামনে তাকিয়ে দেখো, মনে হচ্ছে তোমার চেনা কেউ। সত্যি সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম ওই মৃত্যুপুরীতে মূর্তির মতো বসে আছে কিশোরী। আমি ওর সামনে হাঁটু মুড়ে বসে ওর কাঁধে হাত রাখলাম। এই কিশোরী, কিশোরী! অমনি সে মুখ তুলে তাকালো। ওর চোখ দুটো জবা ফুলের মতোই লাল হয়েছিল। ওর গলা দিয়ে বেরিয়ে এলো একটা গড়গড় শব্দ। তারপর সেটা কথায় রূপান্তরিত হলো। চলে যা, চলে যা সবাই, সবাই চলে যা, না হলে সবাইকে মরতে হবে। সব কটাকে মরতে হবে। একটা নারী কণ্ঠ। ও আমার গলা চেপে ধরলো, তারপর আমাকে ঠেসে ধরলো মাটির সাথে। যা, চলে যা। আমার কষ্ট হতে লাগলো। আর ঠিক তখনই ঠাকুরমশাই মন্ত্র পড়ে কিশোরীর কপালে হাত রাখলেন। আর অমনি থেমে গেল কিশোরী। মাথার উপরে একটা কি গাছের ডাল করকর করে ভেঙে গেল একদিকে। কিশোরী আমার উপরে ধপাস করে পড়ে গেল। ঠাকুরমশাই আর আমি ওকে ধরে ধরে নদীর দিকে নিয়ে যেতে লাগলাম। বারবার মনে হচ্ছিল পেছনে যেন কেউ হাসছে, বিকট হাসি হাসছে। আর একসাথে কতগুলো কণ্ঠ বলছে, চলে যা, চলে যা। জ্ঞান ফেরার পর নদীর ধারে কিশোরী নিজেকে দেখে অবাক হয়ে বলেছিল, এ আমি কোথায়? ঠাকুরমশাই, আমরা এখানে কেন? বাড়ি ফিরে ঠাকুরমশাইয়ের কাছে প্রশ্ন করলাম, ও যে ওখানে আছে আপনি জানতেন? না, তবে একটু সন্দেহ হলো। গিয়ে দেখি সন্দেহটা ঠিক। আপনার কি মনে হচ্ছে? কেউ আমাদের বারবার বলছে চলে যেতে, আর সেই এই পুরো কাহিনীর আসল খেলোয়াড়। অশরীরী? সেটা না হলে আর কিভাবে কিশোরীর শরীর ভেদ করে ঢুকবে? এক কাজ করো, তুমি কিশোরীকে পাহারা দাও, আমি এই গোটা বাড়িটা পাহারা দিচ্ছি। আর সেই সাথে এই গ্রামকেও দেখতে হবে। তবে সেই রাতে আর কোনো সমস্যা হলো না। কিশোরী একটানা ঘুমিয়ে গেল।
আর আমি ওর পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। বারবার মনে হতে লাগলো এই বুঝি সেই চোখ দুটো মেলে সেই মহিলা কণ্ঠ আবারও বলবে, চলে যা, চলে যা বলছি, চলে যা। সকাল হতে না হতেই দেখি বাইরে একটা জটলা। আমি আর কিশোরী বাইরে আসতেই দেখি কয়েকটা সাদা চামড়ার সাহেব ছুটে এসেছে ঠাকুরমশাইয়ের কাছে, সাথে সেদিনের সেই ছোট সাহেবও। উনি হাত জোর করে বলছেন, আমাকে একটা তাবিজ কবজ যাহাই হোক দিন ঠাকুর মশাই। কালে রাত্রি থাকিয়া আমার বড্ড ভয় করিতেছে। শুনিয়াছি আপনি কিছু করিলে আর কোনো ভয় থাকিবার নয়। ঠাকুরমশাই মৃদু হেসে তার হাতে বেঁধে দিলেন একটা তাবিজ, সাথে বাকিদের হাতেও। দয়ালবাবু বললেন, এনারা সবাই নীলকুঠির সাহেব, শুধু এই গ্রামেরই নয়, পাশের গ্রামেরও আছেন। সবাই কেমন একটা ভয়ে জড়ো সড়ো হয়ে আছেন। সত্যি বলতে কাল বড় সাহেবের অমন মর্মান্তিক মৃত্যু সত্যি যে কারুর গায়ে কাঁটা দিতে বাধ্য। কিশোরী ঠাকুরমশাইয়ের পাশে বসে বলল, আপনি একখানা লোক বটে, ইংরেজদের হাতে নাকি আপনার তাবিজ কবজ। মানে সত্যি বলতে কি হাসি বার হতে চাচ্ছে, কিন্তু আবেগ এসে ঠেলা দিচ্ছে। সত্যি আপনি মহান। সাহেবদের ভূতের ভয়ে আপনি তাদের দেবতা হয়ে গেছেন। ঠাকুরমশাই হুঁকো টানতে টানতে বললেন, কেবল আমার দুই অবৈধ শ্রোতা, অর্থাৎ তুমি আর বিভূতি মাঝে মধ্যে আমার শক্তি নিয়ে সন্দেহ করো। আমি আর কিশোরী একসাথেই হেসে ফেললাম। এবার রাত নিঝুম। ঠাকুরমশাইয়ের ঘরে বসে আমি আর কিশোরী হিসাব করছি। কাল উনি একটা হোমের আয়োজন করবেন, তার জন্য কি কি লাগবে এইসব লেখা আর হিসাব। একটা জোর চিৎকার ভেসে এলো বৈঠকখানার দিক থেকে। কি হলো বলো তো? ঠাকুরমশাই কেদারা ছেড়ে তড়াক করে উঠে গেলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি যখন বৈঠকখানা থেকে দাবা খেলে উঠে এলাম তখনও বেশ কয়েকজন ছিল, এরই মধ্যে কি এমন হলো? তিনজন ছুটে গেলাম। দরজার কাছে গিয়ে এই পা যেন আটকে গেল। এক কোণে পড়ে আছে লণ্ঠন, আর তারই পাশে দুই হাত সামনের দিকে করে এক নাগারে নিজেকে রক্ষা করতে চাইছেন দয়াল বাবু। কে তুমি? কেন এমন করছো? চলে যাও। আর তার পাশে অর্থাৎ দেওয়ালে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তার ছায়ায় স্পষ্ট তার লম্বা চুল সাপের ফ্যানার মতো বাতাসে ভাসছে। তার গলা থেকে বেরোনো হুঙ্কার তখন ওই ঘরের বাতাসে। ঠাকুরমশাই এগিয়ে যেতে যেতে মন্ত্র পড়তে লাগলেন। ঠিক এমন সময় আমার কাঁধের কাছে কারোর নিঃশ্বাস পড়ল। কেউ এসে দাঁড়িয়েছে ঠিক আমার পেছনে। নিশ্চল শরীর নিয়ে ঘুরে তাকিয়ে দেখি দয়ালবাবুর ভাই অলোক। কি হয়েছে দাদার? আমরা দুজনে ভেতরের দিকে ঢুকে দেখলাম আর কোনো ছায়া নেই ভেতরে। দয়ালবাবু ঘেমে একাকার। ভেতরে আনতেই তার স্ত্রী মধুবালা পাখা নিয়ে বাতাস করতে লাগলেন। দয়ালবাবু ঢকঢক করে এক গুটি জল খেয়ে তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললেন, ও এসেছে, ও এসেছে। ও কে দয়ালবাবু? উনি এবার চারিদিকে তাকিয়ে ভয়ার্থ কণ্ঠে বললেন, আপনাকে সবটা বলবো, কিন্তু আমার ভয় করছে। রাত তখন অনেকটা। বাইরে ঘন কুয়াশা, দরজা জানলা সব আটকে দেওয়া। পেছনের জঙ্গল থেকে এক নাগারে ঝিঁঝি ডাকছে। আমি আর কিশোরী এক পাশে বসে ঠাকুরমশাই আর দয়ালবাবুর গল্প শুনছি। তাদের সামনে একটা লণ্ঠন, তার কমলা আলো গিয়ে পড়ছে দয়ালবাবুর ভয়ার্ত দুটো চোখে, আর পড়ছে ঠাকুরমশাইয়ের মুখের উপর। সেই আলোয় ঠাকুরমশাইয়ের কপালের ভাঁজ থেকে শুরু করে মুখের সমস্ত বলিরেখা স্পষ্ট। কখনো কখনো হিম পড়ার শব্দ বৃষ্টির ফোঁটার মতোই মনে হতে লাগলো। এই নির্জন শান্ত রাতকে জাগিয়ে কখনো কখনো ডেকে উঠছে সমবেত শিয়াল। সেই ডাক আমাদের চারদিকে যেন বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে। দয়ালবাবু বলতে শুরু করলেন, আমার এক শত্রু আছে, কাপালিক। কাপালিক? আমি দেওয়ানের কাজটা পাওয়ার পর সে একদিন আমার কাছে এসেছিল চুপি চুপি। দয়াল,
তোর কথা কয়েকটা গ্রামের লোকজন মানে, কাজেই তুই আমায় একটা সাহায্য করতে পারিস। সাহায্য? কি সেই সাহায্য? আমার এক সাধনার জন্য 11টা মানুষের শরীর চাই। তোর গ্রাম থেকে তুই আমায় মানুষ দিবি। আমি সাধনার পর অনেক শক্তি পাবো, আর তারপর আমি তোকে সাহায্য করব। তোর সম্পত্তি, বুদ্ধি, সুখ, সমৃদ্ধি সবই 4 গুণ হবে। কেবল আমি তাকে আটকে দিয়ে বলেছিলাম, লোভী চতুর, আর একটা যদি খারাপ কথা বলিস তবে এখানেই তোর গলা কেটে ফেলে দেবো। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, নাহলে আমি লোক ডাকবো, কিন্তু এবার বলে দিলাম আমি। সে সেদিন চলে গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে একটা ভয়ঙ্কর কথা বলে গিয়েছিল। কি কথা? দয়ালবাবু চারিদিকে একবার দেখে নিয়ে বললেন, সে আমায় বলেছিল, আজ তোর যেই সব ক্ষমতার এত অহংকার, একদিন সেটাই আমি ধ্বংস করে দেব। তোর শাসনে চলা লোকজনই একদিন তোর শত্রু হবে, ওরাই তোকে শেষ করবে। তুই দিনে দিনে শেষ হতে দেখবি তোর এই ক্ষমতা, তোর গ্রাম যাদের রক্ষা করলি তুই, একদিন তারাই হবে তোর শেষ হবার কারণ। বেঁচে থেকে তোকে মৃত্যুর মতো যন্ত্রণা দেবে ওরা। আমি সেদিন হাসবো, সেদিন আমি জিতে যাব। আজকের তোর সমস্ত অপমানের জবাব সেদিন তুই পাবি। সেই বিষের মতো বিষাক্ত দিন আর খুব দেরি নয়। এবার কেবল তোর অপেক্ষা। খুব শীঘ্রই সেই দিন তোর জন্য অপেক্ষা করছে। তার সাথে এইসবের মিল কোথায়? তারপর দয়াল যেটা বললেন সেটা সত্যিই ভয়ঙ্কর ছিল। দয়ালবাবু চোখ তুলে তাকিয়ে আরেকবার সব দিক দেখে বললেন, তারপর যেদিন আগুন লেগে ওই গ্রামটা পুড়ে গেল, সেদিনই আমি যখন গ্রামের দিকে যাচ্ছিলাম, ওই কাপালিকা আমার সামনে আসে। কেমন লাগছে এবার তো? এবার দেখিস ওই গ্রামের অতৃপ্ত আত্মাদের আমার কাজে লাগিয়ে আমি কেমন তোর জীবন নরক করে ফেলি। ঠাকুরমশাই, তারপর থেকে এই সব কাণ্ড। গ্রামের অনেকজন মরেছে কিছু সাহেবও। রাতটা সেদিন তার ঘরে তাকে পাহারা দিয়ে কেটে গেল। ঠাকুরমশাই দয়ালবাবুকে আশ্বস্ত করে বললেন, ভাববেন না, আমি এই অত্যাচার ঠিক বন্ধ করে দেব। শেষ রাতে খুব ঘুম পেয়েছে, এমন সময় বাইরে চিৎকারের শব্দ শুনতে পেলাম। গোটা গ্রামের লোক যেন চিৎকার করছিল। ধরপড় করে ঘুম ভেঙে দেখি সবার ঘুম ভেঙেছে, তবে বাইরে গিয়ে দেখি গ্রাম শান্ত, কোথাও কোনো আগুনের চিহ্ন মাত্র নেই। ঘরে ফিরতে গিয়ে দেখা গেল 2টো লাল পায়ের ছাপ চলে গিয়েছে বাগান অবধি। তারপরে একটা জায়গা থেকে আর পায়ের ছাপ নেই, যেন 2 পায়ে রক্তের দাগ নিয়ে হেঁটে গিয়েছে কেউ। কিন্তু সেই ব্যক্তি কোথায় গিয়েছে যার কোনো হদিশ নেই। আমি খেয়াল করলাম দয়ালবাবু ভীত হয়ে নিজের মনেই বেড় করে বলে চলেছেন, সেই 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 রক্তের দাগ, রক্তের দাগ, সেই রক্তের দাগ। ঠাকুরমশাই আজ সারাদিন ব্যস্ত, বারবার নিজের ঘরে একলা বসে কি সব ভেবে যাচ্ছেন, আমাদের সাথে আর সময় দিচ্ছেন না। কিশোরী আমায় বুঝিয়ে বলল, আজ একটা হোম করবেন মনে আছে তো, সেই জন্যই ব্যস্ত। সন্ধে তখন। আজ বাকি দিনের মতো কুয়াশা নেই, আকাশে ঝলমল করছে অজস্র তারা। এক ফালি চাঁদ মাঝে মধ্যেই মেঘের ভেতরে লুকোচুরি খেলছে। তবে খুব বাতাস দিচ্ছে, দক্ষিণা বাতাস। চলো হে, যেতে হবে। ঠাকুরমশাই ঘরে ঢুকলেন। আমি বললাম, কোথায়? হোমের সমস্ত আয়োজন করা হয়েছে, দেখবে চলো। আর হ্যাঁ, আজ কিন্তু রাত জাগতে হবে,
তাই তখন বিকেলে ঘুমিয়ে নিতে বলছি। আমরা ঘুমিয়ে নিয়েছি। আমি আর কিশোরী একসাথেই প্রায় বলে উঠলাম। বাড়ির একপাশে দেখলাম যজ্ঞ করার জন্য জায়গা প্রস্তুত করেছে, আর তার চারপাশে মশাল জ্বালানো হয়েছে। রাতের নীরবতা ভেদ করে মাঝে মধ্যেই ডেকে উঠছে দু একটা রাত জাগা পাখি। ঠাকুরমশাই বসলেন, আর তার পিছনেই আমি, কিশোরীর সাথে দয়াল বাবু, তারপর গ্রামের নারী পুরুষের দল। সবাই পাশাপাশি বসে ফিসফাস করে বিভিন্ন ব্যাপারে গল্প করছে। ঠাকুরমশাই তার যজ্ঞের কাজ শুরু করলেন, আর তার যা যা দরকার সব আমি আর কিশোরী হাতের কাছে নিয়ে দিতে লাগলাম। মুহূর্তেই আহুতির গন্ধ ছড়িয়ে যেতে লাগলো চারিদিকে। কখনো কখনো জঙ্গলের দিক থেকে নূপুরের শব্দ আসতে লাগলো, আবার কখনো মনে হতে লাগলো কেউ বুঝি ছুটে পালাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে কেউ আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। কখনো সেই মাংস পোড়া গন্ধটা নাকে এসে গা গুলিয়ে দিচ্ছে। ঠাকুরমশাই সবার সুরক্ষার জন্য রক্ষা কবচ দিয়েছেন, কাজেই কারোর আর কোনো ভয় নেই। এবার কেবল সেই অপরাধীকে ধরা বাকি, যে এইসব কর্মকাণ্ড করছে আড়ালে। অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলেন। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, যেন মনে হচ্ছিল ভেঙে চুরে নামবে আজ। দেখতে দেখতে আকাশের কোণে ঘন কালো মেঘ জমছে। ঠাকুরমশাইয়ের বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ বাদে আর কিছুই শোনা যাচ্ছিল না। একটা সময়ের পর ঠিক এমন সময় সামনের একটা গাছ থেকে বিশাল ডাল ভেঙে পড়ল কড়কড় শব্দ করে। সবাই চমকে উঠল। ঠাকুরমশাই এবার যজ্ঞের আগুনে কি একটা আহুতি দিল ওচর থেকে বের করে, আর পরেই দেখি কতগুলো আর্ত চিৎকার একসাথে ভেসে উঠল। তাকিয়ে দেখি কতগুলো অস্পষ্ট ছায়ামূর্তি একসাথে দাঁড়িয়ে আছে যজ্ঞের সামনে, আর তারা ছটফট করছে। দমকা বাতাসে যজ্ঞের আগুন কেঁপে কেঁপে উঠতে লাগলো। কি ভয়ঙ্কর দৃশ্য সামনে! ঠাকুরমশাই হাত তুলে চিৎকার করলেন, শেষ চিৎকার, এবার তোদের আমি বিনাশ করব। একটা গ্রামকে এইভাবে অত্যাচার করার জন্যে তোদের আমি কঠোর শাস্তি দেব। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। কণ্ঠটা ভেসে এলো পেছনের দিক থেকে। সবাই একেবারে চমকে উঠল। দেখা গেল সবাই যেখানে বসে আছে তার পেছনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে। সাদা শাড়ি পরে আছে সে, আর তার মুখটা ঘোমটার আড়ালে ঢাকা। আমার মুখ দেখানোর তো সাহস আছে, কিন্তু এখানে কারোর কি সাহস আছে আমার মুখটা দেখার? দয়াল ঠাকুরমশাইয়ের কাছে এসে বসলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওকেও বিনাশ করুন। সব কটা মন্দ আত্মা ওই কাপালিকেদের পাঠিয়েছে। নারী এক পা করে এগিয়ে এলো আরেকটু কাছে, ঠিক একেবারে মশালের সামনে। তারপর ফেলে দিল ঘোমটা। প্রবল বাতাসে সেই খোলা চুল আর আঁচল একসাথে ভাসতে লাগলো। চিনতে পারছিস আমায় দয়াল? আমি যে সেই ডাইনি রে। সবাই তার মুখের দিকে তাকিয়ে চমকে গেলাম। ঝলসানো একটা মুখ, কালশিটে হয়ে আছে চামড়া, আর সেই মুখে কেবল সাদা সাদা দুটো চোখ বোঝা যাচ্ছে। ও তো সেই ডাইনির আত্মা। ঠাকুরমশাই, ওকে বিনাশ করুন ঠাকুরমশাই। আমি আত্মা নই, আমি জীবন্ত মধুজা। সেই মধুজা যাকে তোরা ডাইনি ভেবে আগুনে ফেলে দিয়েছিস। আমি মরিনি। প্রবল বৃষ্টিতে সেই দিন আগুন নিভে গিয়েছিল। আমার আরাধ্য বাসুদেব আমায় সুযোগ করে দিয়েছেন তোদের মতো পাপীকে দণ্ড দেবার জন্য। বলতে বলতেই এগিয়ে আসছিল সে, ওর হাতে একটা জ্বলন্ত মশাল। ওকে শেষ করুন ঠাকুরমশাই, ওকে শেষ করুন। বলতে বলতে দয়াল ঠাকুরমশাইয়ের হাতটা ধরলেন। ও ডাইনি, ও ডাইনি, সবাইকে শেষ করেছি, আবার করবে। ও ডাইনি।
ঠাকুরমশাই এগিয়ে এলেন। আমি এই অনিষ্ট কার্য হতে দেব না। পেছনে বন্দি সেই অতৃপ্ত আত্মারা বিকট সুরে চিৎকার করতে লাগলো। মধুজা এসে দাঁড়িয়েছে ঠাকুরমশাইয়ের ঠিক সামনে। ওর চোখ দুটো বড্ড ছলছলে, হাতের মশালের আগুনে ওর সেই চোখ আরো করুণ লাগছে। আর্দ্র কণ্ঠেও বলল, আজ আপনি আটকালে এক পাপীকে আশ্রয় দেওয়া হবে। পাপী? হ্যাঁ, একটু আগেই আমি আর এক পাপীকে শাস্তি দিয়ে এলাম। কে সে? নীলকুঠির বড় সাহেব। আমার এই আত্মারা ওকে ইচ্ছে মতো শাস্তি দিয়েছে। আমি ঠিকই সন্দেহ করেছিলাম এই সব আত্মাদের পেছনে আরো কেউ আছে, না হলে আত্মারা এইভাবে কখনো কোনো কার্য সম্পন্ন করতে পারে না। কিন্তু ছোট সাহেবকে তো আমি কবজ দিয়েছি, কেউ সেটা ভেদ করে তার কাছে পৌঁছতে পারবে না। আমি যে অশরীরী নই, ওই আমলকি পিয়ালের বনে আমি তাকে কুকুরের মতো দৌড় করিয়েছি। সে তৃষ্ণার্ত ছিল, হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু তাকে জল দেবার মতো কেউ ছিল না। এই অন্ধকারে সবাই ডাইনি মায়াবী চিৎকার করছে বলে ওকে কেউ বাঁচাতে চায়নি। তারপর এত কষ্টে ওর হাতের কবচ ঠিক কোথাও পড়ে গিয়েছিল। আমরা ওকে সহস্র টুকরো করে বাতাসে খেলেছি, তারপর আগুন জ্বালিয়ে দিয়েছি। জীবন্ত পুড়ে মরার যন্ত্রণা ও পেয়েছে। কিন্তু আমি আর তোমায় কোনো অনিষ্ট কাজ করতে দেব না। ঠিক তখনই দয়াল একটা ধারালো তলোয়ার নিয়ে গিয়ে আসছিল মধুজার পেছনে, যেটা মধুজা লক্ষ্য করেনি। মধুজার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল দয়াল। আমিও এগিয়ে যাব, ঠিক তার আগেই প্রবল আর্তনাদ করে পড়ে গেল দয়াল। সবাই স্তম্ভিত হয়ে গেল, দেখলো দয়ালের স্ত্রী মধুবালা হাতে থাকা কাটারি দিয়ে আঘাত করছে নিজের স্বামীকে। চিৎকার করে পড়ে গেল দয়াল। ওর ভাই ছুটে এসে ধরলো দাদাকে। এ কি করলে তুমি বৌদি? অরুণা দেবীও ছুটে এলেন। ঠাকুরমশাই তাকালেন মধুবালার দিকে। কি করলেন এটা? মধুবালা ছল ছল চোখে তাকালো মধুজার দিকে। আমি জানি বোন, তোমার কষ্টটা। কথাটা বলেই ঠাকুরমশাইয়ের দিকে তাকালো মধুবালা। আমার স্বামী যে ভুলটা করেছে সেটা একজন মানুষ হিসেবে আমি মেনে নিতে পারি না। আমি তার স্ত্রী, কিন্তু একজন নারীর কষ্টও বুঝি, এতগুলো গ্রামবাসীর কান্নার শব্দও বুঝি আমি। অর্থাৎ? আমি জানি এত বড় একটা গ্রামকে আমার স্বামী আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই গ্রামেও নীল চাষের জন্য দাগ দিতে গিয়েছিল, কিন্তু কেউ চায়নি নীল চাষ হোক। কেন করবে লোকে? নিজেদের পেটের ভাত চাষ না করে কেন নীল চাষ করবে? কিন্তু আমার এই অমানুষ স্বামী বোঝেনি, সে তো ইংরেজের দালাল। তাই চাষিরা যেদিন আন্দোলন করলো, সেই রাতে লুকিয়ে গোটা গ্রামে আগুন লাগিয়ে দিল। আমি জেনেছি বলে আমাকে ঘরে আটকে রেখে দিয়েছিল। আমি আটকাতে পারিনি, ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে। আমি কার কাছে বিচার চাইব, যেখানে একজন খুনির কথাই গোটা গ্রাম চলে? তারপর? এরপর মধুজা আর্দ্র কণ্ঠে বলে উঠল, তারপর চোখের সামনে এতগুলো লোক চিৎকার করতে করতে মরে গেল। কাউকে গ্রাম থেকে বেরোতে দেয়নি। অনেকগুলো লোক মিলে তাদের ছুঁড়ে দিয়েছিল আগুনে। এতগুলো লোকের চিৎকার, কান্না, কার দেওয়ানের কথাতেই সব হয়েছিল। সে এসে বলেছিল,
এবার এই জমিতে কেবল আমাদের আধিপত্য। কিন্তু আমাকে উড়ে যেতে দিল না। আমার তেজ বেশি বলে আমায় নিয়ে গেল নীলকুঠিতে। বড় সাহেব, ছোট সাহেব আর সমস্ত লোকেরা আমায় এক এক করে শেষ করলো। গ্রামে যতক্ষণ পুরুষ মরেছে আগুনে, তারা সবাই আমায় ততক্ষণ ভোগ করেছিল। ওই ছোট্ট ঘরে আমার চিৎকার ধ্বনিত হচ্ছিল, কেউ বাঁচাতে আসেনি। সেদিন দেওয়ান এসেছিল। খুব মুখ তোর, আজ তোকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমার রক্ত লাগা পায়ের চাপ সেদিন নদীর তীর অব্দি ছিল। ভেবেছিলাম ইচ্ছামতিতে প্রাণ দেব। তারপরই আমার সামনে এসেছিল মধুবালা দিদি। সেই আমায় বলল, এইভাবে নিজেকে শেষ করে দিবি বোন? প্রতিশোধ নিবি না? আমি গ্রামে ফিরলাম। আমায় ডাইনি বানিয়ে পুড়িয়ে দিল এই দয়াল আর তার লোকেরা। কিন্তু সেদিনও আমায় বাঁচায় মধুবালা দিদি। উনি একজন কাপালিককে ঠিক করেছিলেন, যিনি তার তন্ত্র বলে বৃষ্টি নামিয়েছিল। তার অশরীরী দিয়ে ভয় দেখিয়েছিল লোকেদের। মধুজা, আমি তোকে ঠিক সময় বাঁচাতে পারলাম না বোন। মধুবালা দিদি সেদিন খুব কেঁদেছিল আমার জন্য। আমি তখন শক্ত দৃঢ় এসে বলেছিলাম, ভেবো না দিদি, আমার এই রূপ ওদের ভয় দেখাতে অনেক সাহায্য করবে। আমি বেঁচে গেলাম, তবে মুখটা যে এইভাবেই পুড়ে গেল। তন্ত্রবিদ্যা শিখলাম, সেই কাপালিক আমাকে শিক্ষা দিল। আমি সেই তন্ত্র বলে গ্রামের অতৃপ্ত আত্মাদের এক করে একটা একটা করে প্রতিশোধ নিয়েছি। আজ আমায় শেষ কাজটাও করতে দিন। বলতে বলতে আর দেরি না করে মধুজা এগিয়ে গেল মশাল নিয়ে। সবাই তখন দয়ালের কাটা অংশের শুশ্রূষা করতে ব্যস্ত। ঠাকুরমশাই আটকাতে চাইলেও পারলেন না। আমি বললাম, ঠাকুরমশাই, শাস্তি পাক। ব্যাস, ততক্ষণে আগুনের লেলিহান শিখা জড়িয়ে ধরেছে দয়ালকে। সে ছটফট করতে করতে চোখের সামনে পুড়ে যেতে লাগলো। অদ্ভুতভাবে সেই রাতটা কেটে গেল। গ্রামের নীল চাষ থেমে গেল সেদিন থেকে। আমি আশা করছি এরপর থেকে ধান গাছের শোভা দেখা যাবে ইছামতির দুই ধারে। ঠাকুরমশাই সেই অতৃপ্ত আত্মাদের মুক্তি দিলেন। মধুবালা দেবী মধুজার হাতটা ধরে বললেন, তুমি আমার সাথে আমার বাপের বাড়িতে যাবে। ওখানেই মন্দিরে না হয় পূজার কাজ করবে। এখানে থাকবে না? ঠাকুরমশাই অবাক হয়ে জিজ্ঞাসা করতেই মধুবালা মৃদু হাসল। কবেই চলে যেতাম, কেবল এই শেষ কাজটা বাকি ছিল। আমার একমাত্র পুত্রকে আমি বাপের বাড়িতেই রেখেছি, এখানে রাখিনি। চাইনি এই পাপের টাকায়ও বড় হোক। আমার পিতা আমার অপেক্ষা করছেন ওখানে। ঠাকুরমশাই, আপনার কাছে আমি ঋণী। আমি চাই আপনারা আমাদের সাথে ওখানে চলুন, দুদিন কাটিয়ে ফিরে যাবেন না হয়। দুটো নারী এত দূর একলা যাবে বলে আমরা সাথ দিলাম। নৌকোয় উঠতেই সেই মাঝি মৃদু হেসে বলল, সেই লীলার সেই অশরীরী মনে আছে আপনাদের? হ্যাঁ, ওই দ্বীপে কেউ ছিল? সেই এই মধুবালা ছিল।
আমরা পরের অগ্রাগে বিয়ে করব। আমি ওকে আগেও ভালোবাসতাম, এখনো বাসি। রূপটাই সব নয়। আপনারা আসবেন তো? আমি হেসে সম্মতি দিতেই মাঝি তার গতি বাড়িয়ে দিল, বেশ সুরেলা কণ্ঠে গান ধরল। তুমি সাধনা আমার প্রিয়, বাসনা আমার, তুমি মোর সকল কামনা। ও প্রিয়, তুমি সাধনা আমার, তুমি বাসনা আমার, তুমি সাধনা আমার প্রিয়, তুমি বাসনা আমার প্রিয়, তুমি মোর সকল কামনা। ও প্রিয়, অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে গেল। আজ যেন ইচ্ছামতিও হাসছে, তার কলকল ধ্বনির মধ্যে জানিয়ে দিচ্ছে সে ভালো আছে। আবার সবুজ মাঠ ক্ষেত ভিজিয়ে দেবার জন্য সে প্রস্তুত।